सूर्यवंशी का वैभव अब पूरी दुनिया सोनी पर देखेगी। देखिए टैलेंट टीवी कप 9 जून से 21 जून तक सिर्फ सोनी स्पोर्ट्स नेटवर्क और सोनी लिव पर। সূর্য, সূর্য, মা ও দরজা কেন খুলছে না? সূর্য, মুকুল, কোথায় তুমি? আমাকে না বলে কোথায় চলে গেলে? কোথায় মুকুল, কোথায় তুমি? মা কেঁদো না। বাবা যেখানেই থাকুন ভালোই থাকবেন। দেখবে বাবা তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। তুমি চিন্তা করো না। আমরা সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। কোথায় খুঁজবো এখন? কোথায় খুঁজবো? কোথায়? আমি আসছি। সূর্য, দরজা খোল, দরজা খোল সূর্য। খুলছে খুলছে। তুমি ভেতরে চলো। হতে পারে বাবা ভেতরেই আছে। আমি চাবি দিয়ে খুলছি। সূর্য, সূর্য, এসব কি? হ্যাঁ, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। তোমরা ভুলে গেছিলে তো, তাই আমি নিজের জন্য একটা ছোট্ট পার্টি রেখেছিলাম। মা এসো, কেক কাটবো। অভদ্র! তুমি ছেড়ে দাও, ও হুঁশে নেই। কিরকম ছেলে তুই? তোর বাবার চিন্তা একদম করিস না। আরে কেন এত কথা বলছো? জাস্ট চিল, টেনশন নিও না, বাবা চলে আসবে। এসো কেক কাট। সূর্য ছাড়। ছেলে না শত্রু? তোর বাবার কোনো খোঁজ নেই আর তুই এখানে পার্টি করে মজা করছিস? আরে তো কি হয়েছে তাতে? কেক না কাটলে বাবা কি ফিরে আসবে? আমি কেক কাটি বা না কাটি তাতে বাবার কি যায় আসে? আমার বন্ধুরা ঠিকই বলেছে, সূর্য কেক কেটে নে, কেক কেটে নে, কিন্তু আমি বললাম না। আমার দিদি না এলে, আমার মা না এলে আমি কেক কাটবো না। এসো না মা, কেক কাটি। হ্যাপি বার্থডে ডিয়ার সূর্য, হ্যাপি বার্থডে। কি করব একে নিয়ে? আমি কি করব? ছাড়ো এসব। মা তুমি এখানে এসে বসো, আমি জল নিয়ে আসছি তোমার জন্য। নিতু, কি হলো? নিতু, কি হলো? বাড়িতে কেউ আছে কিনা কে জানে? নিতু দিদি, বৌদি, কেউ আছেন? আমার চাবিটা দিয়েই দরজা খুলতে হবে। কারুর কোনো সাড়া নেই কেন? নিতু দিদি, বৌদি, কোথায় আপনারা? দরজা খুলছেন না কেন? সূর্যদা, সূর্যদা, আমার কথা শুনুন। সূর্যদা, সূর্যদা, এই ছেলেটা না কোনোদিন শোধরাবে না। বৌদি কোথায়? বৌদি, বৌদির আবার কি হলো? বৌদি, 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 আপনি? বৌদি কি হলো? নিতু দিদি, নিতু দিদি, আমার কথা শুনুন। বৌদি, আমার কথা শুনুন। নিতু দিদি, মা তুমি ঠিক আছো তো? আপনি উঠে দাঁড়ান। আশিস, আশিসের কাটা মাথা। সূর্য,
আশিসের কাটা মাথা এখানে তুই কি কিছু ভালো লাগে না, করেছিস? ছাড়ো না। আশিসের কাটা কি মাথা করছো? ফ্রিজে তুই মেরেছিস ওকে নাকি? আর আমি কেন মারবো? ওর কাটা মাথা ফ্রিজে আছে। আরে কি মাথা, আশিস কোথা থেকে এলো? সূর্য, রাতে আরে কি মা, হয়েছিল? ছেড়ে দাও না, কেক আশিস খাবো। আঙ্কেলের কাটা মাথা আরে ফ্রিজে মা, কি কি করে এলো? করছো? ফ্রিজে কাটা মাথা দেখেছি, কি আমি করেছিস ঠিক কিছু করে বল। বলিনি, আমি জানি না। যদি কিছু হতো আমি কি তোমাকে বাবার ফোন থেকে ফোন মিথ্যে করতাম কথা না? বলিস না, আমি মিথ্যে কেন বলিস না। বলবো? কি করে এলো ওর আমি মাথা জানি না ফ্রিজে? কি করে এলো, ফ্রিজে, মা, দেখ, আমি জানি ফ্রিজে। না। বল, ফ্রিজে মিথ্যে ওর বলিস কাটা না। মাথাটা দেখ। কোথায় মাথা? এখানে তো কিছুই নেই। মা, কোথায় গেল? কোথায় গেল? তোমরা চোখে কিছু কোথায়? ভুল দেখেছো। না আমরা দেখেছি এখানেই ছিল। এখানেই তো ছিল। নিকি, বিনা? নিকি দরজা খোল। বিনা, দরজা খোল। নিকি, নিকি দরজা খোল। বিনা? নিকি, বিনা কোথায়? বিনা? আশিস? বিনা? নিকি তোর বাবা কোথায়? আন্টি এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। উনি মুকুল আঙ্কেলের সাথে গিয়েছিলেন, কিন্তু আপনারা কিছু জানতে পারলেন? হ্যাঁ নিকি, হ্যাঁ আসলে- বল নিতু, কোথায় বাবা? ব্যাপারটা এটাই যে নিকি, নিতু বল, আমার ভয় লাগছে। আসলে বুঝতে পারছি না তোকে কি করে বলি। আন্টি প্লিজ বলুন বাবা কোথায়, আমার খুব ভয় লাগছে। আসলে ব্যাপারটা হলো যে নিতু কি হয়েছে? নিকি, নিকি, নিকি কাঁদিস না। নিজেকে সামলা। নিকি, সূর্য, সত্যি কথা বল, তুই আমার বাবার সাথে কি করেছিস? আরে আমি এরকম কিচ্ছু করিনি, আমার কথা বিশ্বাস করো। আর উনি তো আমারও কাকু, আমি ওনাকে কেন চুপ মারবো? কর সূর্য, আমি জানি তুই নেশায় কতটা ডুবে থাকিস। তুই আমার বাবাকে মেরেছিস, আমি তোকে ছাড়বো না। মা, নিকি, আচ্ছা শোন, বিনা বিনা কোথায়? আন্টি হ্যাঁ? ও মা কালকে প্রতাপ আঙ্কেলের সাথেই বাবাকে খুঁজতে বেরিয়েছিল, কিন্তু রাতে বাড়ি ফেরেনি। তাই আর সকালবেলা সবাইকে ফোন করছিলাম, কিন্তু ফোন বন্ধ ছিল। চল প্রতাপের বাড়িতেই যাই। চল সূর্য। চলো। আরে দরজাটা তো খোলা। বিনা, বিনা আন্টি, আঙ্কেল, বিনা আঙ্কেল, আরে কেউ আছে? বিনা আন্টি। মা, কি হলো? মনে হচ্ছে এখানে কিছু হয়েছে। মা, সেইদিকে ডাক্তার। এখানে এত রক্ত! ছুরি। আশিসকে এখানে মানেনি তো? হতেই পারে মা। এই বাড়িটা কার? স্যার, স্যার প্রতাপ আঙ্কেলের। ও, তো আপনারা এখানে কি করছেন? স্যার, আমার বাবার মুকুল আঙ্কেল দুদিন ধরে বাড়ি আসছে না, তাই ওনাদের খুঁজতে আমার মা আর প্রতাপ আঙ্কেলও বেরিয়েছিলেন, কিন্তু ওনাদের ফোন সুইচ অফ বলছিল, তাই খুঁজতে খুঁজতে এখানে আসি। আর আমাকে এরা বলল যে আমার বাবার কাটা মাথা এনাদের ফ্রিজে আছে। কি? বাবার মাথা ফ্রিজে? কি বলছো তুমি? আর এই মুকুল? স্যার, ওরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এটা কি করে হতে পারে? ফ্রিজে একটা কাটা মাথা। অভিজিৎ, চলো গিয়ে দেখি। কিন্তু এখন তো মাথাটা নেই। কি? মাথা নেই? কখনো বলছেন মাথা আছে, কখনো বলছেন মাথা নেই, এসবের মানে কি? স্যার, আমাকে মেঘ আন্টি আর নিতু বলেছিল যে আমার বাবার মাথা ফ্রিজে আছে, তারপর সূর্য বলল যে ফ্রিজে কিছুই নেই। এক মিনিট, আপনি প্লিজ ঠিক করে একটা কথা বলুন, ফ্রিজে মাথা ছিল নাকি ছিল না? ম্যাম, আমি বলছি, আমি বাড়িতে একটা পার্টি রেখেছিলাম, মা আর দিদি বাবাকে খুঁজতে বাইরে গেছিল। বাহ, দেখেছো, দুদিন ধরে বাবা নিখোঁজ আর ছেলে পার্টি করছে। তারপর স্যার, এনারা যখন ফিরলো তখন তো পার্টি শেষ হয়ে গেছিল, আর আমি একটু বেশি খেয়ে ফেলেছিলাম, তাই শুয়ে পড়েছিলাম।
কিন্তু সকালে যখন উঠলাম বললো যে ফ্রিজে কারোর কাটা মাথা আছে। স্যার আমি নিজে গিয়ে দেখেছি, ওখানে কিন্তু এরকম কিচ্ছু ছিল না। আরে হঠাৎ এভাবে মাথা কি করে উধাও হয়ে যেতে পারে? ম্যাম, ও ঠিকই বলছে, তখন ফ্রিজে মাথাটা ছিল না। যখন ইনি মাথাটা দেখলেন তখন তুমি কোথায় ছিলে? স্যার আমি বললাম তো যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, একটু বেশি খাওয়া হয়ে গেছে। সে তো দেখতেই পাচ্ছি। ওখানে কেউ এসেছিল? স্যার যখন ওখানে কিছু ছিলই না তো কেউ আসুক বা না আসুক কি যায় আসে। কিন্তু স্যার আমি আর মা দেখেছি আশিস আঙ্কেলের মাথাটা ফ্রিজেই ছিল। স্যার আপনি আমাকে বিশ্বাস করুন, এই সূর্য খুব নেশা করে। প্লিজ আপনি আমার মা বাবাকে খুঁজুন স্যার। দেখো সূর্য, তোমার জন্য এটাই ভালো হবে তুমি সত্যিটা সব বলে দাও। মাথাটা কোথায়, কি করেছো ওটা নিয়ে? স্যার আপনি বিশ্বাস করুন ওখানে কোনো মাথা টাথা ছিল না, আপনি সময় নষ্ট করছেন শুধু আমাদের। ওখানে মাথাটা ছিল না, তাহলে কি ধরটাই তার মাথাটা নিয়ে গেছে? স্যার এখানে ফ্রিজে তো ওই কাটা মাথাটা নেই। দেখলেন, আমি বললাম না আপনাকে। তুমি চুপ করো, এক্ষুনি জানতে পারা যাবে। স্যার হুম? ও এই দেখো, অপরাধী নিজেকে যতটাই চালাক ভাবে না কেন, আদতে সে অতটা চালাক নয়। এসে দেখে যান, এখানে রক্ত পড়েছিল। তার মানে কি দাঁড়ায় যে ওই কাটা মাথাটা এই ফ্রিজের মধ্যে রাখা ছিল। কিন্তু এখান থেকে মাথাটা সরালো কে, আর কোথায় বা সেটাকে নিয়ে গেল? সত্যি করে বলো, মাথাটা কোথায় লুকিয়েছো? স্যার আমি মাথার ব্যাপারে সত্যি কিচ্ছু জানি না, আর না আমার এর সাথে কোনো সম্পর্ক তাহলে আছে। মাথাটা কি হাওয়া হয়ে গেল? ফ্রিজ থেকে হাওয়া হয়ে গেছে। কেউ না কেউ তো ওটা সরিয়েছে, কেউ না কেউ ওটা লুকিয়েছে। যদি তুমি না লুকিয়ে থাকো তাহলে কে লুকিয়েছে? তোমার বন্ধুরাও তো ছিল এখানে। কিন্তু স্যার এর সাথে আমার বন্ধুদের কি সম্পর্ক? আর তাছাড়া ওরা তো আশিস আঙ্কেলকে চেনেও না, তো ওরা কেন করতে যাবে এরকম? কে এসেছিল এখানে? ওরা ছাড়া আর কেউ এসেছিল? স্যার কেউ আসেনি। কেউ তো এসেছিল। মনে করো, একটু মনে করার চেষ্টা করো। স্যার মনে পড়েছে, কেউ এসেছিল। কে? স্যার বিনা আন্টি এসেছিল। বিনা? কি? মা? বিনা? নিকির মা বিনা? উনি কেন এসেছিলেন? কি করতে এসেছিলেন? স্যার উনি এসে কি একটা ফাইল চাইছিলেন, আমাকে বললো যে তাড়াতাড়ি যাও আর বাবার রুম থেকে এই ফাইলটা নিয়ে এসো। তারপর? স্যার তারপর যখন ফাইলটা নিয়ে এলাম তখন উনি আর নেই ওখানে। উনি চলে গিয়েছিলেন, তারপর থেকে ওনাকে আর পাওয়া যাচ্ছে না। স্যার এই সব কিছুর পেছনে বিনার হাত নেই তো? না, কি বলছেন আপনারা? আমার মা আমার বাবাকে খুব ভালোবাসে, উনি এইসব কেন করবেন? এই মিথ্যা কথা বলছে, এই কিছু করেছে। নিকি প্লিজ শান্ত হও। তুমি একটা কথা বলো, একটু মনে করে বলো। উনি যখন এখানে এসেছিলেন তোমার কি কিছু অদ্ভুত লেগেছে? মানে ওনার ব্যবহারে কোনো পরিবর্তন ছিল বা কথাবার্তায় অদ্ভুত কিছু মনে হয়েছে? অদ্ভুত স্যার? স্যার উনি যখন এসেছিলেন ওনার কাছে একটা ব্যাগ ছিল, একটা বড় হ্যান্ডব্যাগ। বড় হ্যান্ডব্যাগ ছিল? বড় হ্যান্ডব্যাগ ছিল? বড় হ্যান্ডব্যাগ ছিল? বীণা দেবী এখানে এসেছিলেন বড় একটা হ্যান্ডব্যাগ নিয়ে। কেন আর কিসের জন্যে? কোথাও না কোথাও গন্ডগোল তো আছে, কোথাও না কোথাও গন্ডগোল আছেই। এই বীণা দেবীর ফোন রেকর্ডস চেক করো, সব জানতে পারা যাবে যে উনি কোথায় ছিলেন। অভিজিৎ, বীণা দেবীর মেয়ে ঠিকই বলেছিল। এ দেখো, ওনার ফোন রেকর্ডসে পরিষ্কার দেখা যাচ্ছে কাল রাতে উনি প্রতাপের বাড়ি যান, কিন্তু তারপর আর উনি বাড়ি ফেরেননি। আর মুকুলের বাড়ি থেকে বেরোনোর পরে 15 মিনিট পর থেকে ওনার মোবাইল অফ হয়ে যায়। হ্যাঁ,
লাল ডটটা দেখেছো? এর মানে উনি মুকুলের বাড়ি যাওয়ার আগে অন্য কোথাও গিয়েছিলেন। গিরিনগর। গিরিনগর? গিরিনগরে যান আর ওখানে 1 ঘন্টা মতো দাঁড়িয়েছিলেন। কিন্তু এই জায়গাটা তো বেশ নির্জন, মুম্বাই থেকে প্রায় 5-6 ঘন্টার দূরত্বে। তারপর সেখানে গিয়ে উনি 1 ঘন্টা দাঁড়িয়েছিলেন, পরে মুকুলের বাড়ি উনি গিয়েছিলেন, আর এরপর থেকেই ওনার ফোন বন্ধ। এইসবের কি মানে হতে পারে অভিজিৎ? আমার তো গন্ডগোল মনে হচ্ছে, বেশ বড় সড়ো কিছু ঘটতে চলেছে। স্যার আমার তো একটা প্ল্যানিং মনে হচ্ছে, কখনো এখানে কখনো ওখানে, ওখান থেকে মুকুলের বাড়ি, আর তারপর মোবাইল অফ। খোঁজ তো নিতেই হবে যে বিনা গিরিনগর কেন গিয়েছিল। একবার যদি বিনাকে পেয়ে যেতাম তাহলে গল্পটা এগোনো যেত। হ্যাঁ, বিনার মেয়েকে ডাকো, নিকিকে নিয়ে এসো। দেখো নিকি, একদম ভয় পাবে না, আমরা সবাই তোমাকে সাহায্য করার জন্যই এসেছি। স্যার, আমার মায়ের কোনো খোঁজ পেলেন? এখন অবধি না। তাহলে তাহলে আমাকে কেন এখানে ডেকেছেন? আমরা ডেকেছি কারণ তোমার সাহায্য আমাদের প্রয়োজন, তোমার মাকে খোঁজার জন্য। কিন্তু স্যার, আমি আপনাদের কি সাহায্য করব? আমি তো নিজেই খুব টেনশনে আছি, জানি না মা কোথায় চলে আচ্ছা গেলেন। তুমি এটা বলো যে বিনা দেবীর সঙ্গে কাদের কাদের ওঠা বসা ছিল, কাদের কাদের মেলামেশা ছিল, আত্মীয়রা ছাড়া ওনার বন্ধু যে কেউ হোক, সেই ব্যাপারে কিছু বলতে পারবে? ওই হ্যাঁ হ্যাঁ বলো, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, ওনার কিছু বন্ধু আছেন, যেমন রমেশ আঙ্কেল, নলিনী আন্টি, জীবন আঙ্কেল। আচ্ছা, তো ওনাদের নাম্বার আছে তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে নাম্বার আছে। গুড, নাম্বারগুলো বলো। রমেশ আঙ্কেলের 15, আর নলিনী আন্টির নাম্বার হলো জীবন। থ্যাংক ইউ ভেরি মাচ। মিস্টার রমেশ, আমি সিআইডি অফিসার বলছি। স্যার প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমার মা কিচ্ছু করেনি, আর আমার মনে হচ্ছে যেন উনিও বিপদে রয়েছেন। স্যার নিকি, বলেছি না আমি তোমাকে, একদম ঘাবড়াবে না, আমরা তোমার মায়ের কোনো ক্ষতি হতে দেব না, আমরা ওনাকে নিশ্চয়ই খুঁজে বের করব। স্যার, হ্যাঁ স্যার মনে হচ্ছে জানতে পারা গেছে, এই মুম্বাই আর পুনে হাইওয়েতে একটা হোটেল আছে, হোটেল রেস্টওয়েল। খবর পেলাম বিনা দেবী ওখানেই আছেন। হোটেল রেস্টওয়েল? বাহ, চমৎকার, এখানে তো তাস খেলা চলছে। কারা আপনারা? আর আমাদের রুমে আপনারা কি করছেন? কেউ আছেন? সিকিউরিটি? সিআইডি। সিআইডি? সিআইডি থেকে আমরা এসেছি। আপনি কি ভেবেছেন স্বামীকে খুন করে এসে এখানে লুকিয়ে থাকবেন আর কেউ জানতে পারবে না? স্বামীকে খুন? এসব কি বলছেন আপনারা? কি বলছেন কি আপনারা? এই দেখো, টায়ারের দাগ, কোনো গাড়ির মনে হচ্ছে। দাগটা এখানে এসে শেষ হয়ে যাচ্ছে, এখান থেকে আবার ফিরে যাচ্ছে। তাড়াতাড়ি বলো নিখিল, কিছু পেলে? এখানে গাড়ির চাকার দাগ পাওয়া গেছে, গাড়িটা এসেছে আবার এখান থেকে ফিরে গেছে। একটা কথা খেয়াল রাখবে নিখিল, মাঝরাতে বিনা জঙ্গলে গিয়েছিল মানে জঙ্গলে কোনো গন্ডগোল করতে গিয়েছিল। হ্যাঁ স্যার। আশেপাশে ভালো করে খোঁজো, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। বলুন বিনা দেবী, কি করতে গিয়েছিলেন গিরিনগর জঙ্গলে? গিরিনগর জঙ্গল? এসব কি আজে বাজে কথা বলছেন? আমি কোনো জঙ্গল টঙ্গলে যাইনি, বুঝেছেন? বাজে কথা আমি বলছি না, বাজে কথা আপনি বলছেন। বলুন, গিরিনগর জঙ্গলে রাত্রিবেলা কি করতে গিয়েছিলেন? হোয়াট? গিরিনগর জঙ্গল? এসব কি বলছেন আপনারা? আমি কোনো জঙ্গল টঙ্গলে যাইনি, বুঝেছেন? এই দেখো বিনা দেবী, আপনার সমস্ত ফোন রেকর্ডস আমার কাছে আছে। ওই ফোন রেকর্ডসে আমরা সব জানতে পেরেছি যে আপনি কোথায় কোথায় গিয়েছিলেন আর কার সাথে কথা বলেছিলেন। বলুন।
পাশাপাশি আপনি আপনার হাজবেন্ডের গলা কেটে মুকুলের ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলেন কেন? এসব কি বলছেন আপনি? বলুন এসব মিথ্যে কথা। আশিসের কিছু হতে পারে না। আমার আশিস কোথায় বলুন প্লিজ, আমার আশিস কোথায়? নাটক বন্ধ করো। আমরা জানি এই সব কিছুর পেছনে তোমার হাত আছে। আমি কিছু করিনি, আমি সত্যি কিছু জানি না, আমি সত্যি কিছু জানি না। আমার আশিস ঠিক আছে কেন তো? গিয়েছিলেন গিরিনগর জঙ্গলে? আমি কেন গিয়েছিলেন? আমি ওখানে স্যার, আমি সত্যি কথা বলছি স্যার, আমি কিচ্ছু করিনি স্যার, আমি শুধু টাকা পুঁততে এসেছিলাম স্যার, আর কোনো কাজে আসিনি আমি এখানে। স্যার প্লিজ আমার কথাটা বিশ্বাস করুন একটু স্যার। আগে তো আপনি বলছিলেন আপনি এখানে আসেননি, আর এখন বলছেন এখানে টাকা পুঁততে এসেছিলেন। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম স্যার, প্লিজ আমার কথা বিশ্বাস করুন, আমি শুধু এখানে টাকা পুঁততে এসেছিলাম। কত টাকা ছিল যে টাকা পুঁততে হলো? হ্যাঁ, অনেক অনেক টাকা ছিল স্যার, ব্যাগ ভর্তি, আর ব্যাগ ভর্তি টাকা তো পুঁততেই হবে স্যার। কোথায় পুঁতেছিলেন তাড়াতাড়ি বলুন। স্যার ওদিকে চলুন। চলুন। স্যার ওই সামনে সামনে চলুন, আমি দেখিয়ে দিচ্ছি। চলুন। কোন দিকে আছে? স্যার ওই যে পাথরটা ওখানে পড়ে আছে, ওটার তলায়। হ্যাঁ স্যার, সম্প্রতি তো এটা খোঁড়া হয়েছে। খুঁড়ে দেখো। কে এসেছিল এখানে? সত্যি করে বলুন, এখনো সময় আছে। সত্যি করে বলুন। স্যার আমি আপনাদের সত্যি কথা বলছি, আমি শুধু এখানে টাকা পুঁততে এসেছিলাম, আর কিচ্ছু করতে আসিনি। শুধু টাকা পুঁততে? হ্যাঁ স্যার। আর কিছু নয়? তাহলে আশিসের কি হলো? আশিস তো আপনার। না স্যার, আশিসকে আমি মারিনি স্যার, স্যার আমি সত্যি কথা বলছি, প্লিজ স্যার। মাই গড স্যার। হ্যাঁ, হ্যাঁ বলো সচিন। এই দেখুন স্যার, বিনা ম্যাডাম, বিনা ম্যাডাম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কি ব্যাপার ভাই, আজকে অনেক খুশি লাগছে তোমাদের? আরে খুনি যখন হাতের কাছে থাকে আনন্দ তো হবেই। ও কি সারিকা দেবী? আরে কি হয়েছে? শরীর ঠিক আছে আপনার? হ্যাঁ আমি ঠিক আছি। না 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 না, শরীর ঠিক নেই মনে হচ্ছে। আমি ডক্টরকে ডাকবো? না না আমি ঠিক আরে কি আছি। করছেন আপনি? আপনি বসুন। আরে বলছি আপনি বসুন আগে। আরে ভাই, কিচ্ছু হয়নি ওর, সামান্য মাথার যন্ত্রণা ছিল, আমি ওষুধ দিয়ে দিয়েছি। কি মাথার যন্ত্রণা হচ্ছে? আপনি এখানে থাকতে পারবেন না, চলুন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, এক্ষুনি আরে চলুন। ভাই, তোমরা অদ্ভুত আচরণ করছো। বললাম তো আমি ওষুধ দিয়ে দিয়েছি। হ্যাঁ, ও তো যেতে চাইছে না। আরে আপনি কি করে বলছেন উনি যেতে চাইছেন না? আর আপনার জন্য ওনার মাথার যন্ত্রণা হচ্ছে। আমার কারণে? আপনি এত কাজ করেন বলেই ওনার এত মাথার যন্ত্রণা করছে। চলুন তার আমার মানে সঙ্গে কি ডাক্তারের বলতে কাছে। চাইছো? আমি ওকে বেশি করে খাটাই? আমি একজন আরে জল্লাদ? এটা আমি কি করে বলবো? তাছাড়া আবার কি? তুমি কি আরে বলতে না না চাইছো? কি স্যার। তুমি আর কি বলার আছে? তুমি যাও ভাই। কি সব উল্টোপাল্টা বলছো? না তোমার একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। ঠিক আছো? দেখো স্যার কত রেগে গেছেন। যাও গিয়ে ভোলাও উনি কি বাচ্চা খোকা নাকি যে আমি ভোলাবো? প্লিজ, যাও না। ওকে। কি স্যার, আপনিও বাচ্চাদের মতো রেগে যান? আমি তো মজা করছিলাম। এটা মজা ছিল? হ্যাঁ স্যার, যেমন আগে করতাম। দেখো শোনো, তোমার মজা আমার কোনোদিনও পছন্দ হয় না, না আগে না এখন। আমার সঙ্গে কোনোদিনও মজা করবে না। দেখলে? আরে স্যার প্লিজ বলুন না। না, তোমাকে আমি বলবো না। হ্যাঁ সালুকে, কি হয়েছে? হ্যাঁ, এত রেগে কেন? কি করব? এই অভিজিৎ আমাকে জল্লাদ বলছে। ঠিকই তো বলেছে। কি?
কি বললে? না, আমি অভিজিৎকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কিছু বলেছো। স্যার আমি তো ওনাকে রিকোয়েস্ট করছিলাম। রিকোয়েস্ট করছিলে? জল্লাদ বলাটা কি রিকোয়েস্ট করা? আচ্ছা বাদ দাও না, বলে ফেলো। এই কেসটা সলভ হবে না। কি মানেটা এই যে আশিস নয়। তার মানে আরে মাথাটা আশিসের তো। হ্যাঁ, মাথাটা আশিসের, কিন্তু ধড়টা আশিসের নয়। আরে যদি ধরটা আশিসের না হবে তাহলে এটা কার? আরে সেটা আমি কি করে জানবো? জঙ্গলে তো তোমরা গেছিলে। দেখো শালুকে, জঙ্গলে আমরা যা কিছু পেয়েছি, যতটুকু পেয়েছি সবটাই তোমার হাতে তুলে দিয়েছি। আর এখন বলছো এটা আশিসের লাশই নয়? যদি এটা আশিসের লাশই না হবে তাহলে এটা কার? স্যার এটা তো বিনাই বলতে পারবেন। বিনা? তাহলে ডাকো ওকে। স্যার আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানি না লাশটার ব্যাপারে। আমি তো ওখানে ওই টাকাগুলো পুঁততে গেছিলাম। তাহলে ওই টাকাগুলো গেল কোথায়? মাটিতে শুষে নিল না আকাশে উবে গেল? হ্যাঁ, আমি সত্যি কিচ্ছু জানি না। হতে পারে যে ওখান থেকে টাকা বার করেছে সেই ওই লাশটা রেখে দিয়েছে। যদি সেটাই হয়ে থাকে তার মানে কেউ জানতো যে আপনি টাকাটা ওখানে লুকিয়ে রেখেছেন। আর ওখানে তো উনিই ছিলেন। হ্যাঁ, কিন্তু এটা করতে পারে না। কিন্তু স্যার মুকুলের বাড়িতে উনি তো গিয়েছিলেন। কেন গিয়েছিলেন মুকুলের বাড়িতে? আর তারপরে ওখান থেকে উধাও হয়ে গেলেন কেন? স্যার আমি ওখানে ডায়েরি রাখতে গেছিলাম। ডায়েরি? কিসের ডায়েরি? আমরা খবর পেয়েছিলাম যে আমাদের বাড়িতে ইনকাম ট্যাক্সের রেড হতে পারে, তাই আমরা ভেবেছিলাম যে আমার আর আশিসের নাম ডায়েরি থেকে মুছে দেব আর সব টাকা জঙ্গলে পুঁতে দেব, আর সেই ব্ল্যাক মানির ডায়েরি মুকুলের বাড়িতে রেখে দেব যাতে মুকুল ফেসে যায়। হ্যাঁ। আচ্ছা কারা কারা জানতো যে আপনি ওখানে টাকা রাখতে যাচ্ছেন? প্রতাপ জানতো। ও প্রতাপ। হ্যাঁ স্যার, কিন্তু প্রতাপ এমনটা করতে পারে না। দেখুন কেউ তো করেছে, এবার প্রতাপ করেছে কিনা সেটা আমরা দেখে নিচ্ছি। আপনি এটা বলুন যে আপনি জানেন প্রতাপ কোথায় আছে? হ্যাঁ স্যার, ও ওই হোটেলেই আছে, রেস্টবেল, রুম নাম্বার 506। আশিস হঠাৎ করে এভাবে কিভাবে বলল? আমাকে জিজ্ঞেস করছো? তুমি বলো। স্যার আমি কিন্তু কিচ্ছু জানি না। কিচ্ছু জানি না? হ্যাঁ, তুমি কি ভেবেছো এখানে লুকিয়ে থাকলে কেউ কিচ্ছু জানতে পারবে না? দেখুন স্যার, আমার এখানে লুকিয়ে বসে থাকার অর্থ আশিসের খুন নয় স্যার, বরং অন্য কিছু। ইনকাম ট্যাক্সের রেট হওয়ার ভয় তুমি এখানে লুকিয়ে আছো। বিনা আমাদের সবকিছু বলে দিয়েছে, কিন্তু এই কথাটা আমার হজম হচ্ছে না প্রতাপ বাবু। দেখুন স্যার, এটাই সত্যি। যখনই বিনা ফোন করে আমায় বললো যে ইনকাম ট্যাক্সের রেড হতে পারে, তখনই আমি ঘাবড়ে গেছি, ভয় পেয়ে গেছি স্যার। ইনকাম ট্যাক্সের ঝামেলা থেকে বাঁচার জন্য মুকুল আর আশিস আগে থেকেই পালিয়ে গেছে। আমি ভাবলাম এরা দুজন তো পালিয়ে গেল, আমি ফেসে যাব, তাই আমি এখানে এসে লুকিয়ে গেছি স্যার। একটা কথা বলবো? সত্যি কথা বলাটাই তোমার পক্ষে এখন ভালো। এবার সত্যি কথাটা বলো। স্যার আমি একেবারে সত্যি বলছি স্যার। দেখুন স্যার, আমি একজন বিজনেসম্যান। আমি নিজের পার্টনারকে মেরে নিজের জীবন, নিজের ব্যবসা কেন নষ্ট করব? আর আর আশিস তো সমস্ত ব্যবসাটাই দেখাশুনো করতো। এমনকি তার মৃত্যুতে সব থেকে লোকসানটা তো আমারই হলো স্যার। তাহলে আমি কেন এটা করতে যাব? সেটা তো আমরা খুঁজে বের করবই প্রতাপ বাবু, যে কার লাভ হয়েছে আর কার হয়েছে ক্ষতি। খুঁজে বের করবই। আপনারা এখানে কি হয়েছে স্যার? দেখুন, দরকারি একটা বিষয় আছে, সেই জন্যই আসতে হলো। বলুন স্যার। না হলে আমরা আপনাকে আর সূর্যকে সাথে নিয়ে যাব। কেন? অল্প কিছু কাজ আছে। বলুন না স্যার, কি হয়েছে? আগে চলুন, গেলেই জানতে পারবেন। আপনি আমার ছেলে মেয়েকে এইভাবে নিয়ে যেতে পারেন না। কি হয়েছে স্যার, বলবেন তো? দেখুন, ব্যাপারটা হলো যে আমরা মুকুলের খোঁজ পেয়েছি। মুকুলের খোঁজ পেয়েছেন? ও ঠিক আছে তো? চলুন না, গিয়ে সব বলবো। আসুন। চল। আসুন। অভিজিৎ, সব রেডি আছে তো? হ্যাঁ স্যার, সব রেডি আছে। সূর্য। স্যার আপনারা আমাদের কেন ডেকেছেন এখানে? এখানে বসো। মুকুল? মুকুল কোথায়?
এসব কি হচ্ছে? আপনি তো বলেছিলেন মুকুলের খোঁজ পাওয়া গেছে, তাহলে কোথায় মুকুল? সবকিছুই জানতে পারবেন, একটু অপেক্ষা করুন, সব জানবেন। আর আমার ছেলে মেয়েদের সাথে আপনি কি করতে চান? দেখুন, আপনি একটু শান্ত হন। আগে আমাদের কাজটা করতে দিন, তারপর আমরা সব বলছি। আপনারা আমাদেরকে এই চেয়ারে কেন বসালেন? কি করবেন আপনারা আমাদের সাথে? আপনাদের ব্লাড স্যাম্পলস নিতে হবে ডিএনএ টেস্ট করার জন্য। ডিএনএ? তার মানে আপনারা মিথ্যে বলেছেন? আপনারা আমার ছেলে মেয়ের সাথে এটা করতে পারেন না। সূর্য, ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না, ওকে? মা প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো, আমার খুব ভয় লাগছে। কি হচ্ছে মা? নিয়ে চলো আমাদের এখান থেকে। দেখুন, আপনার ছেলে মেয়েদের বোঝান যে কিছুক্ষণ যেন শান্ত থাকে। ওদের ডিএনএ টেস্ট করাটা খুব দরকার। 1 মিনিট দেখি। যে ওই বাড়িতে গিয়েছিল সে প্রথমে ফ্রিজ খোলে, তারপর মাথাটাকে নেয় আর ওখান থেকে হাওয়া হয়ে যায়। কারণ ও জানতো নিতু, মেঘা আর সূর্য তিনজনই তখন বেহুশ। হ্যাঁ স্যার, কেউ জানতো যে রাস্তা একদম পরিষ্কার। এই নিতু আর ওর মা তো অজ্ঞান হয়ে পড়েছিলেন, আর এই সূর্য, ও তো আগে থেকে নেশা করেছিল। অভিজিৎ, যেই হোক, সে কি বীণা দেবী আসার পরে বা হয়তো স্যার ওনার পৌঁছানোর আগে। মাথাটা তো বিনা যাওয়ার পরেই উধাও হয়েছে, কারণ নিতু আর ওর মা ওই কাটা মাথাটা দেখে অজ্ঞান হয়ে যায়। আর সূর্য তো আগে থেকে নেশায় ডুবেছিল, সেই জন্য কেউ এটার সুযোগ নিয়ে মাথাটা উধাও করে। ও নিশ্চয়ই জানতো অভিজিৎ যে বীণা কোথায় টাকা রেখেছে। ব্যাস, ও ওখান থেকে টাকা বের করে আর ওই জায়গায় লাশটাকে পুঁতে দেয়। কিন্তু স্যার ও লাশটা ওখানেই কেন পুঁতে দিল? সেটাই তো, ও তো জঙ্গলের যে কোনো জায়গায় লাশটাকে পুঁততে পারতো, কিন্তু লাশটা ওখানেই পুঁতেছে, ওই টাকা রাখার জায়গায়। কেন? ও জেনে শুনে ওখানে রেখেছিল, জেনে শুনে। কিন্তু স্যার, এরকমটা কেউ করতে যাবে কেন? হয়তো ফাঁসিয়ে ফেলার জন্য, কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য। কিন্তু এরকম করবেটা কে? অভিজিৎ, সেই করবে যে এখনো নিখোঁজ, মুকুল। বলো চালুকে। বস, এই মুকুলও কিছু করেনি। কি? এটা তুমি কি করে জানলে? জানা যায় বস। আরে, তাহলে তো হয়েই গেল। আপনি একটার পর একটা রহস্যের জাল আমাদের দিকে ছুঁড়তে থাকুন, আর আমরা এইভাবেই সলভ করতে থাকি। এটাই তোমাদের কাজ। দেখো সালুকে, এত ঘুরিয়ে বলার দরকার নেই। তোমার কাজ হলো বলা। বলো। আমার কাজটা আমি জানি। এবার যা বলছি তা শোনো। এই মাথা কাটা যে লাশটা, সেটা মুকুলের, তাই ও এটা করতে পারে না। মানে ওই সূর্য আর নিতুর ডিএনএ ম্যাচ করে গেছে? তবেই তো জানতে পেরেছি ভাই। হ্যাঁ, তাহলে এর মাথা? আরে, আবার সেই কথা, আবার আমাকেই জিজ্ঞেস করছো? দেখো, আমি শুধু এইটা বলতে পারি যে এইটা, এই যে লাশটা পড়ে আছে, সেটা মুকুলের, যার ধড় আছে, মাথা নেই। আর আশিসের মাথা আছে কিন্তু ধড় নেই। অভিজিৎ, যদি এটা মুকুলের লাশ হয় তাহলে মুকুল কিছুই করেনি। আশিস আর মুকুল দুজনেই কিছু করেনি, কারণ দুজনের মৃত্যু হয়েছে। বীণা ও কাজটা করেনি, আর প্রতাপ ও তো করতেই পারে না। তাহলে এই সবের পিছনে কে থাকতে পারে? স্যার, হ্যাঁ, পেয়ে গেছি। আরে বাহ, গুড জব। থ্যাংক ইউ স্যার। এটা কি? স্যার, ওর নাম্বার পেয়ে গেছি। সিক্রেট নাম্বার? আরে সিক্রেট নয় স্যার, এটা তার নাম্বার যে গিরিনগর জঙ্গল অবধি বিনার পিছু নিয়েছিল। ওখান থেকে টাকা বের করে আর তারপর আশিসের মাথা আর মুকুলের বডি ওখানে রেখে দেয়। সেটা কিরকম? ওকে না বললে ওর সারা রাত ঘুম হবে না। দেখো সালুকে, ব্যাপারটা হলো যে লোকটা ওই রাতে মুকুলের বাড়িতে ছিল তার ফোন আমরা ট্রেস করেছি, লোকেশন জানতে পেরেছি। ফোনটা সেখানেই ছিল যেখানে বীণা পৌঁছেছিল। কিন্তু লোকটা কে? স্যার, নেমচাঁদ। নেমচাঁদ? ও ভাই শোনো। হ্যাঁ স্যার। নেমচাঁদের বাড়িটা কোথায়? এই দিকেই থাকি স্যার। ওইদিকে? হ্যাঁ স্যার।
আজ তুই শেষ, আজ তোকে প্রাণে মেরে ফেলবো। আমাকে সাহায্য করো, আমাকে প্রাণে মেরো না, বাঁচাও বাঁচাও। দরজা খোলো নেমচাঁদ। শেষ নিঃশ্বাস নিয়ে নে, তুই শেষ, তুই শেষ, তোকে ছাড়বো না আমি তোকে। আপনারা কারা? ভেতরে কি করে এলেন? কোথায় ও? হ্যাঁ, কে ওই লোকটা? কোথায় যাকে তুই মারতে যাচ্ছিলিস? মারতে যাচ্ছিলাম কাকে? কোনো চালাকি নয়, বুঝেছিস? আমরা বাইরে থেকে সব শুনেছি। তুই কাউকে প্রাণে মারার হুমকি দিচ্ছিলি। ওটা তো আমি রিহার্সাল করছিলাম। কি রিহার্সাল? হ্যাঁ, আসলে কি আমি একজন অ্যাক্টর, আমার সিনের রিহার্সাল করছিলাম। অ্যাক্টর? এই বল, আর একজন কোথায়? কোথায় সেই অ্যাক্টর? আর একজন অ্যাক্টর এই দেখুন স্যার, আমি আমার হেডফোন দিয়ে সিন শুনে শুনে ডায়লগ বলছিলাম। আরে কিন্তু আরেকজন কোথায়? আর একজন আমাকে মাফ করো, আমাকে যেতে দাও, আমাকে মেরো না, আমার ছোট ছোট বাচ্চা আছে, আমাকে মাফ করো। এই গলাটাই আপনারা শুনেছেন তো স্যার? বাহ, আমি ধন্য হয়ে গেলাম। আজ আজ আমার স্বপ্ন সত্যি হয়ে গেছে, আমি বিশাল বড় অ্যাক্টর হয়ে গেছি। মা, আমি তোমাকে বলেছিলাম না আমি একদিন অনেক নাম করব, বিশাল বড় অ্যাক্টর হব। আচ্ছা, তো তুমি তোমার মাকে এটা বলে দাও যে তুমি একজন বড় অ্যাক্টর হওয়ার সঙ্গে সঙ্গে তুমি একজন ক্রিমিনালও। ক্রিমিনাল? তোমার পুরো কুষ্ঠি আছে আমাদের কাছে, বুঝেছো? তুমি লাশ পুঁততে গিরিনগর জঙ্গলে গিয়েছিলে, হ্যাঁ? অভিজিৎ, এর তো ঘাম ঝরতে শুরু করেছে। বলবে নাকি তোমার সমস্ত অ্যাক্টিং বের করে ফেলবো? বলো তাড়াতাড়ি। আমাকে মাফ করে দিন, আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে যদি আমি জেলে চলে যাই। তাহলে আমি কোনোদিন বড় অভিনেতা হতে পারবো না স্যার, কোনোদিন বড় অভিনেতা হতে পারবো না। কেন এই সমস্ত করেছো তুমি? স্যার, আমি একটা কন্ট্রাক্ট পেয়েছিলাম। কন্ট্রাক্ট? কে দিয়েছিল কন্ট্রাক্ট? স্যার, ওই রাতে 11টার সময় একটা গাড়ি এসেছিল, জানলার কাঁচটা একটু নামিয়ে আমাকে একটা চিরকুট দিয়েছিল। তারপর? স্যার, আমার পিছনের দরজা দিয়ে ঢোকার কথা ছিল, আর মুকুলের ঘরের চাবি তো আমার কাছে আগে থেকেই ছিল। কে ছিল সে? কে ছিল? জানি না স্যার। আরে তুমি তো ওকে টাকা দিতে গিয়েছিলে। না স্যার, পুরো টাকাটা আমার কাছে আছে। কি? ওই সব টাকা তোমার কাছে আছে এখানে? টাকা নিয়ে পালাওনি কেন তুমি? আসলে ব্যাপারটা হচ্ছে স্যার, আমার ওই টাকাটার 3 ভাগের 1 ভাগ আমার পাওয়ার কথা ছিল, আর আমার টাকা পয়সার কোনো লোভ নেই। আমি শুধু চাই অ্যাক্টিং করতে, অভিনয় করতে। আমি মুম্বাইয়ে কিছু করতে চেয়েছিলাম, নাম করতে চেয়েছিলাম অ্যাক্টিংয়ে। স্যার, অনেক দৌড়াদৌড়ি করেছি, কোনো রোল পাইনি। খুব কষ্ট করে কয়েকদিন আগে একটা কন্টিনিউটি রোল পেয়েছি টিভি সিরিয়াল আজকাল পরশুতে। আপনারাই বলুন, ওই কন্টিনিউটি ছেড়ে আমি কোথায় যেতাম স্যার? রাত্রি 2টোর সময় বাড়িতে কেউ ঢোকে, ফ্রিজ থেকে আশিসের মাথা বের করে আর নিয়ে পালিয়ে যায়। ওই সময় বাড়ির ভেতরে 3 জন বেহুশ ছিল। নিশ্চয়ই ওই 3 জনের মধ্যে কেউ একজন জানতো যে মাথাটা সরিয়ে নেওয়া হবে আর কে সেটা করবে। কিন্তু অভিজিৎ, একটা প্রশ্ন বারবার আমার মাথায় আসছে। আর স্যার, প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। ওই মানুষটা কি করে জানলেন যে এই 3 জনের সহজে জ্ঞান ফিরে আসবে না? নেমচাঁদ খুব সহজেই আসবে আর ফ্রিজ থেকে মাথাটা নিয়ে চলে যাবে। সে যেই হোক, সবটুকু জানতো, ব্যাস বেহুশ হয়ে যাওয়ার নাটক করেছিল, অপেক্ষা করছিল কখন তার প্ল্যান সাকসেসফুল হয়। আর সেটা হয়েওছে, প্ল্যান সাকসেসফুল হয়েছিল। তাহলে এবার বলবে কে ছিল সে? আপনি কি বলতে চাইছেন? আমাদের মধ্যে কেউ মেরেছে আঙ্কেলকে? দেখুন, আমার বাবাও কিন্তু মারা গেছেন। আর আপনি যা খুশি তাই বলবেন। দেখুন, আমার বাবার আমার মধ্যে সমস্যা ছিল, কিন্তু তার মানে এই নয় যে আমি ওনার প্রাণ নিয়ে নেব। আরে, আমি তো এসব কিছু বলিনি। তোমাদের 3 জনের মধ্যেই কেউ আশিসকে মেরে ফেলেছে। আমি জানি তোমাদের 3 জনের মধ্যেই কেউ আশিসকে মেরেছে। টিনা, তুমি এটা কি করে বলতে পারো? স্টপ ইট! বলো কে করেছে, আমি ছাড়বো না তোমাদের। মা প্লিজ সামলাও মা। কি সামলাবো? এদের 3 জনের মধ্যেই কেউ আমার আশিসকে মেরে ফেলেছে। আমি ছাড়বো না এদেরকে। বীণা দেবী জানতে চান
কে আপনার স্বামীকে মেরেছে? জানেন কে মেরেছে? আপনার স্বামীকে মেরেছে এই মেঘা। প্লিজ স্যার, আপনি এরকম বলতে পারেন না। আমার মা কাউকে মারতে পারে না। ইনি আমাদের নিজের মায়ের থেকেও বেশি। আর ইনি তো আমাদেরকে নিজের বাচ্চাদের থেকেও বেশি ভালোবেসেছেন। তাহলে জিজ্ঞেস করো নিজের মাকে, নেমচাঁদের সাথে কেন দেখা করতে গিয়েছিলেন? মেঘা দেবী, আপনার পুরো ফোন রেকর্ডস আমরা চেক করেছি। আমরা জানি সেদিন রাত্রি 11টার সময় আপনি নেমচাঁদের কাছে গিয়েছিলেন। কেন? মা প্লিজ বলো সত্যিটা কি। মা বলো সত্যিটা কি। মা বলো সত্যিটা কি। এটা সত্যি। এবার আপনি এটা বলুন যে আপনি এটা কেন করেছেন। মুকুল, আশিস আর প্রতাপ এরা তিনজনে মিলে আমার ভাইকে ঠকিয়েছে, অঙ্কিতকে ঠকিয়েছে। অঙ্কিত এই কোম্পানির মালিক ছিল। ও তার এই তিন বন্ধুকে কাজ দিয়েছিল, কোম্পানির পার্টনার করেছিল। কিন্তু এই তিনজন বেঈমান সবকিছু নিজেদের নামে করে আর অঙ্কিতকে মেরে ফেলে। আর এমন ভাবে সাজালো যেন ও আত্মহত্যা করেছে। এই তিনজনের সাথে প্রতিশোধ নেওয়ার ছিল, আর আমার ভাইয়ের সম্পত্তিও ফেরত পাওয়ার ছিল। তাই জন্য আমি মুকুলের সাথে দ্বিতীয় বিয়ে করি, কারণ আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ছিল। প্রতিশোধের আগুন। তুমি একটা কথা বলো, আশিসের মাথাটা তুমি ফ্রিজে কেন রেখেছিলে? আর তারপরে ওটাকে বাইরে কেন বের করেছিলে? কারণ আমি এই সূর্যের ওপর দোষারোপ করতে চেয়েছিলাম, বিনাকে ফাঁসাতে চেয়েছিলাম। আর ফেক ইনকাম ট্যাক্সের কলও আমিই করেছিলাম, যাতে এরা দুজন ভয় পেয়ে যায় আর সেটাই করে যেটা আমি চেয়েছিলাম। আর সূর্যকে তার বাবার বিরুদ্ধে আমিই খেপিয়েছিলাম। কেন মা, কেন করেছো এরকম? কারণ সূর্য আর বিনা ভালো করেই জানতো যে অঙ্কিতের খুন এরাই তিনজন করেছে। আর এটা জানা সত্ত্বেও এরা দুজন ওদের সাপোর্ট করেছিল, তাই করেছি। বড়ই অদ্ভুত। প্রতিশোধের আগুনে তুমি কি না করেছো। তিনটে নিরীহ বাচ্চার মাথা থেকে ওদের বাবার হাতটাই সরিয়ে দিলে। দুটো খুনও করলে। আইন তোমাকে কোনোদিনই ক্ষমা করবে না। কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে তোমার, হয়তো ফাঁসি। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত পা চালাও, মালিক আসার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করো। কে এখানে সন্ধে অবধি থাকবে ভাই? অন্ধকার হওয়ার আগেই বেরিয়ে যেতে হবে। আরে মালিক এসে গেছেন। নমস্কার মালিক। কেমন আছো সন্তু? ভালো আছি মালিক। সব ঠিকঠাক আছে তো? যেমন আপনি বলেছিলেন সব ব্যবস্থা করে দিয়েছি, শুধু একটু মণ্ডপের কাজটা বাকি রয়েছে। সন্তু, এনারা মেয়ের বাবা মা। নমস্কার। এনাদেরকে সব থেকে ভালো একটা ঘর দেবে। ঠিক আছে? ব্যাপার নয়, আমাদের যেরকম একটা ঘর দিলেই হবে। আরে না না, আপনাদের জন্য সব থেকে ভালো ঘরই থাকবে। আসুন সবাই ভেতরে আসুন, চলো আসুন। আরে আরে অজিত, তোমার তো এখনো প্রিয়ার সঙ্গে বিয়েই হলো না, আর এখনই প্রিয়ার কথায় উঠছো বসছো। ভেতরে এসো। প্রিয়া মা, আয় তাড়াতাড়ি আয়, আগে ফ্রেশ হয়ে যা, হ্যাঁ? তারপর ধীরে সুস্থে ফার্ম হাউসটা দেখি। হ্যাঁ মা, শুধু 5 মিনিট। ইন্ডিয়ায় এসে কি ভালো লাগছে না? আমারও
আর দেখো না জায়গাটা কি সুন্দর, পাহাড় আছে, গাছ আছে, ফুল আছে, আর সবার মাঝে তোমার ফার্ম হাউস। জানো অজিত, এত সুন্দর জায়গা লন্ডনে আমরা কোথাও পেতাম না, অন্তত বিয়ের জন্য। আর তুমি যদি আমাকে জোর না করতে এ ব্যাপারে, আমি বাবা দাদু কাউকে বোঝাতে পারতাম না। অজিত! তুমি ঠিক আছো তো? হ্যাঁ। প্রিয়া, প্রিয়া, মা, প্রিয়া মা, 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 তুই ঠিক আছিস তো? কিছু হয়নি তো? কি জানি গাড়িটা অটোমেটিক চলতে লাগলো। বাবা, তোমার চোট লাগেনি তো? ঠিক আছো তো? আঙ্কেল, আমি ঠিক আছি, শুধু প্রিয়া একটু ঘাবড়ে গেছে। কিচ্ছু হবে না রে মা, ভয় পাস না। চল ভিতরে চল, কাল থেকে সব ফাংশন শুরু হবে। হ্যাঁ চল, ভয় পাস না, চল চল ভিতরে চল। আমি বলেছিলাম না মালিক, এই ফার্ম হাউস খোলবার দরকার নেই। আপনাদের এখানে আসাটা উচিত নয়। ছেলে মেয়েদের কথা শুনে 40 বছরের পুরনো এই ফার্ম হাউসটাকে খুলে দিলেন। দেখলেন তো, শুরু হয়ে গেছে। প্রকাশ, 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 আমার না একটা কথা মাথায় ঢুকছে না, যে গাড়িটা আপনা থেকে চললো কি করে? হ্যাঁ, কিন্তু ভালো হয়েছে যে কারোর কিছু হয়নি। হ্যাঁ, এই কথাটা তো তুমি একদম ঠিক বলেছো। না, এখন অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি, কাল অনেক সকাল সকাল উঠতে হবে। গুড নাইট। গুড নাইট ডিয়ার। রেনু, এই রেনু, কিছু শুনলে? কি? নুপুরের আওয়াজ। আমি কোনো আওয়াজ শুনিনি প্রকাশ, ঘুমোতে দাও না। আওয়াজটা তো আসছে, এটা আমার ভ্রম হতে পারে না।
কে ওখানে? কে যাচ্ছে ওখানে? কে কে ওখানে? কে আছো? ছায়াটা তো এদিকেই এসেছিল, হঠাৎ অদৃশ্য হলো কিভাবে? তুমি বিয়েটা বন্ধ করে দে। যদি এই বিয়েটা হয় তাহলে তোর মেয়ের প্রাণ যাবে। তোর মেয়ে কোনো দোষ করেনি, তবুও মরবে। যদিও বিক্রমজিতের নাতির সঙ্গে বিয়ে করে তাহলে যা, যদি নিজের মেয়েকে ভালোবাসিস তাহলে তাকে বাঁচা। বিয়েটা বন্ধ কর, বন্ধ করে দে। কি বলছো তুমি? আরে আমার মেয়ে ওকে ভালোবাসে, বিয়ে করতে চায়। দেখো, যদি ও বিয়ে না করে, দেখো ওর খুশিকে তুমি প্রকাশ, ফার্ম হাউসে এত লোক আছে কিন্তু কেউই নূপুরের আওয়াজ শুনতে পায়নি, আর না তো ওই মেয়েটাকে কেউ দেখেছে। হ্যাঁ রেনু, কিন্তু ওই আমি দেখো বেআই মশাই এসেছেন। তোমরাও না মা, তোমাদের ছেলের বিয়ে আর তোমরাই সবার শেষে এসছো। একদম ঠিক সময় এসেছেন রঞ্জিত বাবু, এক্ষুনি অনুষ্ঠান শুরু হবে। প্লিজ আপনারা ফ্রেশ হয়ে নিন। আশা, 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 বাবা, আশা, বাবা, আশা, আশা। দেখলে, এবার তোমার বিশ্বাস হয়েছে তো প্রিয়ার জীবনে ঝুঁকি আছে? আর এই বিয়ে হবে না রেনু। মালিক, আমি যেটা ভয় পেয়েছিলাম সেটা তো শুরু হয়ে গেছে। এটা আপনাকে আটকাতেই হবে মালিক, তা না হলে এক এক করে আমরা সবাই মারা যাব। দেখে তো এটাই মনে হচ্ছে যে এই ঝাড়বাতিটা পরেই ওর মৃত্যু হয়েছে। এটা তো বেশ শক্তপোক্ত। এটা হঠাৎ করে পড়লো কি করে? স্যার, এই কাজ ওই আত্মার। কি আত্মা? কার আত্মা? স্যার, আমি ওকে কাল রাতে আমার নিজের চোখে দেখেছি। নূপুরের আওয়াজ শুনে ঘরের বাইরে এলাম, তখন ওকে দেখতে পেয়েছি।
ওই আত্মা আমার সঙ্গে কথা বলেছে, তারপর কোথায় অদৃশ্য হয়ে গেল। ও আপনার সঙ্গে কথা বলেছে? কি কি কথা বলেছে? স্যার, ও আমাকে বলল যে আমি আমার মেয়ের বিয়ে যেন বন্ধ করি, আর ও আমাকে হুমকি দেয় যদি আমার মেয়ের বিয়ে হয় তাহলে ওর জীবনের ঝুঁকি আছে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলে রাখি, আত্মা বলে কিছুই হয় না। স্যার, কিছু জিনিস পারলৌকিক হয়, সেগুলো দেখা যাক বা না যাক সেগুলো হয়। স্যার, আমাকে বিশ্বাস করুন, আমি ওই আত্মাকে আমার নিজের চোখে দেখেছি। যদি আপনি নিজের চোখে তাকে দেখে থাকেন, তার মানে হলো কেউ আপনাকে বোকা বানাচ্ছে, বুঝলেন? আর সে যেই হোক না কেন, সে এখানেই আছে, এই ফার্ম হাউসে। আপনি এখানকার কেয়ারটেকার? ওকে, হ্যাঁ স্যার। তাহলে আপনি এখানেই থাকেন? ওকে, হ্যাঁ। আপনার সঙ্গে আত্মার দেখা হয়েছে? নুপুরের আওয়াজ শুনেছেন আপনি? সেই মহিলাকে যে সব ড্রামা করছে? আমি জানি না স্যার, আজ পর্যন্ত আমি কোনো মহিলাকে দেখিনি। এখানে বাইরে একটা ঘর আছে, আমি সেখানেই থাকি, কিন্তু আমি এখানে কোনো মহিলাকে দেখিনি, আর কোনো নূপুরের আওয়াজও শুনিনি স্যার। আর স্যার, এই ফার্ম হাউস তো 40 বছর ধরে বন্ধ ছিল। স্টপ। মনে তো হচ্ছে এই ঝাড়বাতির সাথে কেউ কিছু করেনি। হ্যাঁ স্যার, এই স্ক্রুটা পেয়েছি, আর এটার সাথেও কেউ কিচ্ছু করেনি। কি বলতে চাইছো তুমি? এমনি এমনি খুলে পড়েছে এই ঝাড়বাতি? হ্যাঁ স্যার, আমি আপনাকে বলছি তো এই কাজ ওই আত্মাই করেছে। আর আমিও আপনাকে বলছি আত্মা বলে কিছুই হয় না, আপনি বুঝতে পেরেছেন? এগুলো সব প্ল্যানিং, এই ঝাড়বাতি এমনি খুলে পড়েনি। এখানে এই ফার্ম হাউসে কোনো গোপন দরজা আছে? কোনো এমন দরজা যা... হ্যাঁ হ্যাঁ, একটা গোপন দরজা আছে যেটা ফার্ম হাউসের পেছন দিকে খোলে, কিন্তু সেটা তো বহু বছর ধরে বন্ধ। সেটা আমরা দেখে নেব। পঙ্কজ, লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাও। ওকে স্যার। ওই দেখান কোথায়? আসুন স্যার, এদিক দিয়ে। এইখানে এই আলমারিটার পেছনেই সেই গোপন দরজা। এই ধুলো আর মাটি দেখে মনে হচ্ছে অনেকদিন ধরে এই আলমারিটা এখান থেকে সরানো হয়নি। আর স্যার, তালাতেও জং ধরে গেছে, মনে হচ্ছে অনেকদিন ধরেই তালা বন্ধ। অন্য আর কোনো দরজা আছে? না স্যার, অন্য আর কোনো দরজা নেই। স্যার, তাহলে সেই নুপুর পড়া আত্মা সমস্ত মানুষের চোখের আড়ালে বাড়ির ভিতরে বাইরে কিভাবে আসা যাওয়া করতো? আমার এই ফার্ম হাউসের নকশা চাই। স্যার, মোটামুটি পুরো ফার্ম হাউসটা ঘেটে ফেলেছি, কিন্তু কোথাও কোনো গুপ্ত রাস্তা পাইনি স্যার। এক মিনিট। এই দেখো, এই নকশা অনুযায়ী এখানে কোনো স্টোর থাকার কথা। দেওয়ালটা কেন রয়েছে? দেওয়ালটা ফাঁপা। সচিন, এটাকে ভাঙার ব্যবস্থা করো। দেখুন, যথেষ্ট হয়েছে।
পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। মেয়ের জীবন আমার কাছে অনেক দামি, তাই আমি ঠিক করেছি যে এই সম্পর্ক আমি ভেঙে দেব। আজ যদি আশার জায়গায় প্রিয়া থাকতো তাহলে কি হতো? দেখুন, এই বিয়ে এখন আর হবে না। বাবা, এটা তুমি কি বলছো? আমি অজিতকে খুব ভালোবাসি, আর বিয়েও ওকেই করব। কোনো মহিলা নূপুর, কার কঙ্কাল এটা? আমরা জানি না। অনেক বছর ধরে এই কঙ্কাল এখানে পড়ে আছে, আর কেউ কিছু জানেই না। আমরা তো ফার্ম হাউসে আসি না, আমরা সত্যিই জানি না এটা কার কঙ্কাল আর কে এটা করেছে। বিক্রমবাবু, এই ফার্ম হাউসটা তো আপনার না? আপনি কিছু জানেন না এই কঙ্কালের ব্যাপারে? রবি, খোঁজ নিয়ে দেখো যে 10-15 বছর আগে কোনো মহিলা নিখোঁজ হয়েছেন, কেউ কোনো রিপোর্ট লিখিয়েছে কিনা। আপনারা এখানে কেউ থাকেন না, কিন্তু ও তো এখানে থাকে। সন্তু, ওই কেয়ারটেকার কোথায়? না স্যার, সন্তুকে তো দেখছি না। ফ্রেডি, দেখো তো সন্তু কোথায়। দেখুন বিক্রমবাবু, আপনার জন্য এটাই ভালো হবে আপনি যা জানেন তা আমাদের বলে দিন। এটা আবার নয়তো যে আপনি কোনো মহিলাকে মেরে এই দেওয়ালে গেঁথে দিয়েছেন আর এই জন্য ফার্ম হাউস বন্ধ রেখেছিলেন। দাদু, বাবা, কি হয়েছে? দাদু, ডাক্তারকে ডাকো। ডক্টরকে ফোন করো। বিক্রমবাবু, বিক্রমবাবু। স্যার, সন্তুকে আমরা সব জায়গায় খুঁজেছি, কোথাও পাওয়া যায়নি। পালিয়ে যাবেটা কোথায়? সন্তু, সন্তু, সন্তু। মনে হয় পালিয়ে গেছে স্যার। ছুঁচোর মরার সময় এলে তখন সে শহরের দিকে দৌড়ে। আপনার কি মনে হয় ও শহরের দিকে পালিয়েছে? আরে, শহরের দিকে যাক বা গ্রামের দিকেই যাক, এক্ষুনি জানতে পারা যাবে। এই রুমটা ভালো করে চেক করে দেখো। স্যার। হ্যাঁ ফ্রেডি, এই দেখুন কি পেয়েছি খুঁজে। এ তো কোনো ফটো টুকরো মনে হচ্ছে। হ্যাঁ স্যার, মনে হচ্ছে সন্তুবাবুর এই ছবিটা ছেঁড়ার খুব তাড়া ছিল। কি জঘন্যভাবে ছিঁড়েছে দেখুন। প্রণাম বাবা। স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, সন্তুকে লেখা চিঠি ওর ছেলে লিখেছে। প্রণাম বাবা, আপনার ছেলে।
লেটার তো ছেলেই লিখেছে, গ্রামের অ্যাড্রেসও আছে। তাহলে যাবেন নাকি ওর গ্রামে, ওকে ওখান থেকে ধরার জন্য? ঠিক বলেছো সচিন। ফ্রেডি, এই সমস্ত টুকরোগুলো ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। দেখো এখান থেকে কি জানতে পারা যায়। পঙ্কজ, ইয়েস স্যার। তুমি এখানেই থাকো আর ফার্ম হাউসের লক্ষ্য রাখো, কেউ যেন এখান থেকে বাইরে না যায়। আমি? হ্যাঁ তুমি। চলো। আরে বাবারে, কি ভয়ঙ্কর বাড়ি! আমাকে এখানে একা রেখে দিয়ে চলে গেল, জানি না কি হবে। হাওয়ায়, এখানকার তো হাওয়াও ভয় দেখাচ্ছে। এটা আবার কি? আত্মা বলে কিছু হয় না। এই, এটা সেই আত্মা নয় তো যার ব্যাপারে ওরা কথা বলছিল? যদি আমি কি ধরি তাহলে আমার প্রমোশন হয়ে যাবে, আর ফ্রেডি স্যার আমাকে স্যার বলবেন। আরে আরে শুনুন, যাবেন না। আরে একটু শুনুন। এক্সকিউজ মি। আরে আরে আমার কথা শুনুন না, কতক্ষণ ধরে আপনাকে পেছন থেকে ডেকেই যাচ্ছি। আরে আরে আপনার কথা বলতে কি কোনো আপত্তি আছে? আপনি শুনতে পান তো ঠিক করে? হ্যালো? আরে ফ্রেডি স্যার, পা ছাড়ুন আমার। আরে আপনার তো ফরেন্সিকে থাকার কথা। ওখানকার সব কাজ শেষ করে এখানে চলে এলাম, মনে হলো একা একা তুই বোর হয়ে যাবি। আসলে তোর ভাগ্যটা খুব ভালো যে আমি এখানে চলে এসেছি। কি ভাগ্য ভালো বলে আপনি এসেছেন? আপনি যদি না আসতেন তাহলে ওই লিপস্টিক লাগানো ওই মহিলাকে আমি এক্ষুনি ধরে ফেলতাম। ধরে ফেলতি? মরে যাওয়ার পর তুই নিশ্চয়ই ধরতে পারতিস না। মরার পরে? আর এক পাও যদি বাড়াতিস না, তুই এই কুয়োটার মধ্যে গিয়ে পড়তি। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, থ্যাংক ইউ। চল পঙ্কজ, এবার ওই আত্মাটাকে খুঁজে বের করি, তাই না? হ্যাঁ চলুন। চল। এইখানে আছে, এই দেখ পায়ের ছাপ, এই দেখ। পায়ের ছাপটা কিন্তু ওই দিকটাই যাচ্ছে, কিন্তু এরপর তো আর দেখতে পাচ্ছি না। স্যার, এতে তো তালা লাগানো রয়েছে। গেটে তালা ঝুলানো রয়েছে, আর এদিকে উঁচু উঁচু পাঁচিল। এই আত্মাটা যদি গেল তো গেল কোথায়? স্যার, এখান থেকে পালানোর তো কোনো রাস্তাই দেখছি না, তাহলে পালালো কোথা দিয়ে? হাওয়া হয়ে গেছে। স্যার, এই হলো সন্তুর গ্রাম। ফরেন্সিক ল্যাব ফটোটাকে জুড়ে দিয়েছে। এটা কোনো ডান্সারের ছবি। ডান্সারের ফটো? হ্যাঁ, এর নাম লাজি। 40 বছর আগে এর মিসিং রিপোর্ট লেখানো হয়েছিল। এই মেয়েটা আর ওই ফার্ম হাউসের সাথে কি যোগাযোগ থাকতে পারে? হয়তো ও আমাদের এই ব্যাপারে কিছু বলতে পারবে। দেখা যাক সন্তু কি বলে আমাদের। আচ্ছা ভাই শোনো। হ্যাঁ স্যার। এই সন্তুর বাড়ি কোথায়? এই যে স্যার, এই সামনের বাড়িটা। এটা? হ্যাঁ স্যার। তালা দেওয়া। দাদা শুনুন, এই সন্তুকে আপনি দেখেছেন? এইমাত্র জিনিসপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরোলো। কোথায় গেছে? বাস স্ট্যান্ডের দিকে।
বাস স্ট্যান্ডটা কোন দিকে? ওই দিকে। ওকে। সন্তু, সন্তু, সিআইডি পালাও। সন্তু দাঁড়াও। তাড়াতাড়ি তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও। আরে তাড়াতাড়ি করো। আমি আর যেতে পারছি না। এই দাঁড়াও। আরে তাড়াতাড়ি ওঠো। দাঁড়াও বলছি, দাঁড়াও। বাবা যেও না, আগে দাঁড়িয়ে যাও, আগে পানা পুকুর আছে। এই সন্তু, সন্তু, বাবা সাবধানে বাবা, সাবধানে স্যার। দাঁড়াও। বাবাকে কেউ বাঁচাও, আমাকে বাঁচাও। বাবাকে বাঁচাও। আমার বাবাকে কিছু আছে? কোনো কাপড় চোপড় বা শাড়ি আছে তোমাদের কাছে? ধরো এটাকে। দাঁড়ান এখানে। ওঠো, ওঠো, ওঠো। তুমি অনেক চেষ্টা করেছো যাতে এই ছবির টুকরোগুলো আমরা না পাই, হ্যাঁ? কিন্তু তোমার ভাগ্য খারাপ। ওই ছবির টুকরো আমরা পেয়ে গেছি, আর সেটা জুড়েও গেছে। এই দেখো, এই তো সেই না যে 40 বছর আগে নিখোঁজ হয়েছিল। এর কঙ্কাল পেয়েছিলাম আমরা, যাকে তুমি মেরে গেঁথে দিয়েছিলে ওই ফার্ম হাউসের দেওয়ালে। না স্যার, আমি মারিনি। তাহলে কে মেরেছিল? আমি 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 বলছি স্যার, আমি সত্যি সত্যি বলছি। হ্যাঁ স্যার, এই কঙ্কালটা লাজি বৌদিরই। লাজি বৌদি আর ওই বিক্রমজিৎ বাবু একে অপরকে ভালোবাসতেন। ওরা লুকিয়ে মন্দিরে বিয়ে করেছিলেন। বিক্রমজিৎ বাবু এই বিয়ের ব্যাপারে কখনো কাউকে ব্যাপারে বলেননি, নিজের বাড়িতেও না। এদিকে ওনার বাড়ির লোকেরা বিক্রমজিৎ বাবুর বিয়ে এক ধনী পরিবারের সাথে ঠিক করলেন। কিন্তু বিক্রমজিৎ বাবু এইটা ভেবে ওই বিয়েতে রাজি হয়েছিলেন, কারণ একজন গরিব নর্তকী ওনার কি আর করবেন। লাজি বৌদির বিক্রমজিৎ বাবুর সাথে দেখা করার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। কিন্তু বিয়ের আগে লাজি বৌদির একটা ডান্স গ্রুপের সাহায্যে ফার্ম হাউসের ভেতরে আসবার সুযোগ পেয়ে গেল। তুমি তুমি প্লিজ আমার কথাটা একটু শোনো। আমি তোমার একটা কথাও শুনতে চাই না, বুঝলে? আর তোমার সঙ্গে কোনো কথাও বলতে চাই না। চলে যাও এখান থেকে। যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি সবাইকে বলে দেব যে আমি তোমার কে। তোমার যা খুশি তাই করে নাও, কিন্তু আমিও দেখব তুমি শান্তিতে কি করে থাকো। চলাট। বিক্রমজিৎ বাবু আমার মাধ্যমে লাজি বৌদির লাশকে ফার্ম হাউসের দেয়ালে গেঁথে দিল, আর সেই থেকে এই ফার্ম হাউস বন্ধ হয়ে পড়েছিল। এই কথাটা আগে কেন বলনি? আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। বিক্রম বাবু আমাকে শাসিয়ে দিয়েছিলেন, যদি আমি আমার মুখ খুলি তাহলে আমার পুরো পরিবারকে শেষ করে দেবেন। কথায় আছে না স্যার, পাপ করলে তার ফল ভোগ করতে হয়। লাজি বৌদির সঙ্গে যে অন্যায় হয়েছে সে তো তার প্রতিশোধ নেবেনি। ওর আত্মা কাউকে ছাড়বে না স্যার। বাজে কথা কাউকে বন্ধ করো। ছাড়বে না। আত্মা বলে কিছুই হয় না, বুঝতে পেরেছো? স্যার কে হতে পারে যে লাজি সেজে লোককে ভয় দেখাচ্ছে? আর স্যার কেউ প্রিয়াকে মারতে চাইবে কেন? ওর এর সাথে কিসের যোগাযোগ?
সব প্রশ্নের উত্তর এবার আমরা লাজির বাড়িতে গিয়েই জানতে পারবো। নমস্কার মাসিমা। নমস্কার। আমরা সিআইডি থেকে। লাজির ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন আমাদের? লাজি আমার মেয়ে ছিল। 40 বছর হয়ে গেছে, 40 বছর। একদিন যে সেই বেরিয়ে গেল, আর কখনো ফিরল না। কোথায় কোথায় না ওকে আমি খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। তারপরে আমি পুলিশে গিয়ে রিপোর্ট লিখাই, কিন্তু এমন ভাবে ও নিখোঁজ হয়ে গেল যেন পৃথিবীতেও কখনো আসেইনি। আচ্ছা, এখানে আর কে কে থাকে? কেউ না, আমি একাই থাকি। লাজি আর ওর বাবা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ ছিল না, কেউ না, কেউ না। বাবা, আমি তো এই জন্য বেঁচে আছি যে একদিন আমি লাজির খবর পাবো। আচ্ছা মাসিমা, আপনার স্বামী কবে মারা গিয়েছেন? এই 25 বছর আগে। 25 বছর আগে? কি সব হচ্ছে? এই আমার বিয়ের সময় সব হতে হলো? আমার তো কিচ্ছু মাথায় আসছে না। প্রিয়ার মেসেজ? ছাদে এসে দেখা করো, কিছু জরুরি কথা আছে। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার। আর যদি আপনি না হতেন আমি খুব খুব বাজেভাবে আহত হয়ে যেতাম। আমি হয়তো মরেও যেতে পারতাম। সেটাই চেষ্টা করা হয়েছিল। এসব কি বলছেন স্যার? বলছি, সব বলছি। এই ফার্ম হাউসে 2টো খুন হয়েছে। 40 বছর আগে প্রথম খুন হয় লাজি, যার কঙ্কাল আমরা পেয়েছি। আর এবার দ্বিতীয় খুনটা হয়েছে আশার, কিন্তু ও ভুল করে মারা গেছে। খুনি মারতে চেয়েছিল অজিতকে। অজিত? কিন্তু স্যার, ওই আত্মা আমাকে নিজে বলেছিল যদি আমার মেয়ের বিয়ে দিই তাহলে ও আমার মেয়েকে ছাড়বে না। তাহলে এই অজিত মাঝখানে কোথা থেকে এলো? এটাই তো চাল প্রকাশ বাবু। ও আপনাকে আর সবাইকে বোকা বানানোর জন্য প্রিয়ার কথা বলেছে, কিন্তু ওই খুনির উদ্দেশ্য সবসময় অজিতকে মারাচ্ছিল। এটা কি হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না, এটা কি হচ্ছে? আমি বুঝিয়ে দিচ্ছি। আপনার বাবা বিক্রমজিৎ একজন ফেমাস ডান্সার লাজিকে বিয়ে করেছিলেন, কিন্তু এই কথা উনি বাড়িতে জানানোর সাহস পাননি। আর যেই দিন বিক্রমজিতের বিয়ে আপনার মায়ের সঙ্গে ঠিক হয়েছিল, সেই দিন লাজি এসেছিল এই ফার্ম হাউসে। বিক্রমজিৎ আর লাজির মধ্যে তর্কাতর্কি হয়েছিল, খুব ঝামেলাও হয়েছিল। আর সেই ঝামেলার সময় বিক্রমজিতের হাতে লাজির খুন হয়ে যায়। বিক্রমজিৎ ভয় পেয়ে যান, তাই উনি সন্তুর সঙ্গে মিলে লাজির বডি এই দেওয়ালে গেঁথে দেন। সেই দিন থেকে এই ফার্ম হাউসটাকে একেবারে বন্ধ করে দেওয়া হয়। এটা হতেই পারে না, এটা মিথ্যে। এটাই সত্যি। আর শুধু এটুকুই নয়, বিক্রমজিৎ আর সন্তু এটা জানতো না যে বিক্রমজিৎ আর লাজির একটা মেয়েও আছে।
আর লাজি ওই দিন এইখানে এটাই বলতে এসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মারা যায়। আর ওর মৃত্যুর সঙ্গে সঙ্গে এই রহস্যটাও ধামা চাপা পড়ে যায়। কিন্তু লাজির মা এই যন্ত্রণাটাকে বয়ে বেড়াচ্ছেন আজও। কিন্তু স্যার এটার সঙ্গে আমাদের কি সম্পর্ক? আমরা তো তাকে চিনিই না। ওর মা কে, ওর মেয়ে কে, আমরা তো কিছুই জানি না। প্রতিশোধের আগুন খুব ভয়াবহ হয় অজিত, ছাই চাপা আগুনের মতো সবসময় জ্বলতে থাকে। যখন লাজির মায়ের সঙ্গে দেখা করতে ওনার বাড়িতে যাই, তখন আমি ওখানে আয়নাতে লাল রঙের টিপ দেখতে পাই। একজন বয়স্কা মহিলা যার স্বামী মারা গিয়েছেন, তার বাড়িতে টিপ এলো কি করে? আমার সন্দেহ হয়। আর আমি যখন জোর দিয়ে ওনাকে জিজ্ঞেস করি, তখন উনি লাজির মেয়ে আর তার প্রতিশোধের কথা আমাদের সব বলে দেন। যে কিভাবে লাজির মেয়ে তার মায়ের শাড়ি পরে ফার্ম হাউসে সবাইকে ভয় দেখাচ্ছে, কিভাবে সন্তুর সঙ্গে মিলে ঝাড়বাতিটা নিচে ফেলেছে, আর কিভাবে প্রকাশ বাবু ছাড়া সবার খাবারে ঘুমের ওষুধ মিশিয়েছে, যাতে কেউ নুপুরের শব্দ শুনতে না পায়। কিন্তু স্যার, ওই যে গাড়িটা নিজে থেকে স্টার্ট হয়েছিল আর আমাকে মারার জন্য এসেছিল, ওইসব কি ছিল? ওটা কোনো আত্মা ছিল না, ওই কারসাজি সব সন্তুর ছিল। লাজির মেয়ের কথা অনুযায়ী ও রিমোট দিয়ে গাড়িটা স্টার্ট করেছিল অজিতকে মারার জন্য, কিন্তু অজিত আর তুমি একসাথে ছিলে, তো সকলে ভেবেছিল নিশানা তুমি। ব্যাস। আর শুধু তাই না, লাজির মেয়ে সন্তুর সাহায্য নিয়ে ছাদ থেকে তার ঝুলিয়ে আত্মা হওয়ার আর উদাও হওয়ার নাটকও করেছিল। কে কে এই লাজির মেয়ে? এটাও কি আমি বলবো নাকি আপনি কিছু বলবেন রেণু দেবী? আমি সেই লাজির অভাগী মেয়ে। ছোটবেলা থেকেই দিদিমার মুখে শুনেছি যে মাকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, ওনাকে মেরে ফেলা হয়েছে। তখন থেকে মায়ের মৃত্যুর বদলা নেওয়ার ইচ্ছে মনে নিয়ে আমি বড় হয়েছি স্যার। আমি প্রথম থেকেই বিক্রমজিতের পরিবারের উপর নজর রেখেছিলাম। আমার কাজ উদ্ধার করার জন্য এটা জানা সত্ত্বেও ওনার প্রথম স্ত্রী মারা গেছেন, আর উনি একটি মেয়ের বাবা। আমি প্রকাশকে বিয়ে করিনি, আমি প্রিয়াকে নিজের মার থেকেও বেশি ভালোবেসেছি। আর আমি জেনে শুনে ওকে লন্ডন পাঠিয়েছি, আর সেই কলেজেই অ্যাডমিশন করাই যেখানে অজিত পড়তো স্যার। প্রিয়ার মনে অজিতের জন্য ভালোবাসা জাগানো, আর তারপর ইন্ডিয়া ফিরে এসে এই ফার্ম হাউসে বিয়ের অনুষ্ঠান করার কথা প্রিয়ার মনে আমিই ঢুকিয়েছি স্যার, যাতে আমি সুযোগ পাই আর আমি অজিতকে মেরে শুধু এই পাপী বংশটাকে চিরকালের জন্য শেষ করতে চেয়েছি, আর সেই সঙ্গে আমার মায়ের বদলা যেন নিতে পারি স্যার। প্রতিশোধের আগুনে নিজের মেয়েরই সর্বনাশ করতে যাচ্ছিলেন আপনি। আপনার জন্য একটা নিরীহ মেয়ে মারা গেছে। এবার জেলে যান আর ওখানে বসে মৃত্যুর দিন গুনুন, যতদিন না আপনার ফাঁসি হচ্ছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.